আসসালামু আলাইকুম। অন্য নিউজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায়, তিনি সুযোগ দিলেই তারা এসে যাবেন। শুধু শেখ হাসিনাকে তাদেরকে জায়গা দিতে হবে সামরিক ঘাঁটি করার। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন না, তিনি প্রাণ থাকতে সেটা করবেন না। যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে শেখ হাসিনাকে দিল্লি রেখে আসা হয়েছে, সেই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানেই তারা এসে নামছে বাংলাদেশে। তারা কারা বলছি সে কথাই আজ। চট্টগ্রামে আমেরিকান সৈন্য এসেছে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে। এটি পরিবহন বিমান। তাদেরকে কোন রকম ইমিগ্রেশন চেকআপ ছাড়াই চট্টগ্রাম শহরের সেনাবাহিনী পরিচালিত হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে। সেখানেও কোন রকম চেক ইন ছাড়াই হয়েছে বলে খবর বেরিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও বাংলাদেশের কোন গণমাধ্যমে এ নিয়ে কোনো খবর প্রকাশের সাহস কারো আছে কিনা সে প্রশ্ন রাখছি। বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে, নানা কিছু উদ্ধৃতি দিয়েছে, কিন্তু আসল খবর সেখান থেকে পাওয়া যায়নি। সেটাও এই ভিডিও যখন করছি তখন বেরিয়েছে, কিন্তু গত রবিবারে এই ঘটনাটি ঘটেছে। আমার ধারণা সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশের মিডিয়ায় খবর দেওয়া হবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য মার্কিন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত সেনা সদস্যরা চট্টগ্রামে পৌঁছেছেন। যদিও এই খবর কেউ যাচাই করে দেখার সাহস করবে না যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জুলাই এবং আগস্টে দুটি যৌথ প্রশিক্ষণ হয়ে যাওয়ার খবর দিয়েছে এবং নতুন কোনো যৌথ মহড়ার খবর সেখানে জানানো হয়নি। অথচ মার্কিন এই বিশাল সমরাস্ত্র এবং সেনাবাহী সুপার হারকিউলিস যুদ্ধ বিমানটিকে সুদূর জাপানের ঘাঁটি থেকে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে গত রবিবার। এর আগে যখন মার্কিন সেনা বিমান নৌ সদস্যরা বাংলাদেশে এসেছে, তখন তারা এসেছেন সাধারণ যাত্রীবাহী বিমানে কিংবা বড়জোর নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে অন্য কোনো ছোট সেনাবাহী বিমানে করে। কিন্তু হঠাৎ এমন কি জিনিস বহন করতে হলো যে সুপার হারকিউলিস সমরাস্ত্রবাহী বিমান বাংলাদেশে নামলো? কত সংখ্যক সৈন্য এসেছে এই বিমানে করে? হোটেল রেডিসন ব্লু থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেখানে 180 জন মার্কিন সেনা অবস্থান করছেন। আপনার কি মনে হয় একটি যৌথ মহড়ার জন্য 180 জন কমান্ডো সেনার অংশগ্রহণ জরুরি? তাহলে এত বড় সুপার হারকিউলিস বিমানে আর কি আনা হলো, কেন আনা হলো? এসব প্রশ্নের জবাব আপনি পাবেন না, আপনাকে কেউ দেবে না। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে বসিয়েছে এই সুপার হারকিউলিস বিমানে করে মার্কিন সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে তাদের ঘাঁটি গড়ার জন্য। এবং এই সরকার প্রতিষ্ঠায় দেশের সুশীল কুশীল বুদ্ধিজীবী, এনজিও জীবী, আইনজীবী, গণমাধ্যমজীবী, সরকারি চাকরিজীবী, ডান বাম ধর্মবাদী সকল রাজনৈতিক জীবী শক্তিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে যাতে তারা এই সুপার হারকিউলিসের বাংলাদেশে ল্যান্ডিং সুনিশ্চিত করে এবং এটা নিয়ে কিছুই না বলে। ধরুন ভারতীয় কোনো যুদ্ধ বিমান বাংলাদেশের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করলো, কি হতো বলুন তো? ঢাকা শহরে কতগুলো জনসভা হতো, কতগুলো মানুষ নেমে পড়তো। একই কাহিনী, ধরুন একই কথা, এত বড় মার্কিন বিমান বাংলাদেশে নামলো এবং এটা শেখ হাসিনার আমলে যদি ঘটতো তাহলে কি হতো? পুরো ঢাকা শহর আজ জড়ো হয়ে যেত শহীদ মিনারে কিংবা শাহবাগে এবং মার্কিন যুদ্ধ বিমানের বিরুদ্ধে, মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে নারায়ে তাকবীর বলে নেমে যেত রাস্তায়। তবে আপনাদের কাছে এসব উত্তর একেবারে নেই, যে প্রশ্নগুলো একটু আগে করেছি সেসব প্রশ্নের উত্তর একেবারে নেই তা কিন্তু নয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে এসব প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে একটি সামরিক ঘাঁটি বানাতে চায়, সেজন্য আমাকে চাপ দিচ্ছে, আমি সেটা দিলে আমাকে ক্ষমতা
ক্ষমতায় রাখতে তাদের কোনোই আপত্তি নেই, কিন্তু আমি সেটা করব না। শেখ হাসিনা আরো বলেছিলেন একটি দেশ বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়, সেজন্য তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায়, কিন্তু আমি সেটা প্রাণ থাকতে দেব না। শেখ হাসিনা বেঁচে আছেন বটে, কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে কি কি কাণ্ড ঘটানো হয়েছে, কত রক্তপাত ঘটানো হয়েছে বাংলাদেশে, তা আপনাদের বলে দিতে হবে না নিশ্চয়ই। এবং শেখ হাসিনার কথা মতো মাত্র 1.5 বছরের মাথায় চলে এসেছে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা সুপার হারকিউলিস C-130J যুদ্ধ বিমানে করে। এটি একটি পরিবহন বিমান, আবারও বলি, এবং এই পরিবহন বিমান সাধারণত সেনা সদস্যরা ব্যবহার করে থাকে বিরাট কোনো অস্ত্র শস্ত্র এবং বিপুল সংখ্যক সৈন্য বহন করার জন্য। সঙ্গে কি এনেছে? সঙ্গে এনেছে বিপুল পরিমাণে অস্ত্র, যা ব্যবহৃত করবে কার বিরুদ্ধে? ভয় নেই আপনার, বাংলাদেশের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার হবে না। এই অস্ত্র আর মার্কিন সামরিক বাহিনী তৈরি হচ্ছে প্রতিবেশী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি আর কাচি বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য। যে করিডোরের প্রতিশ্রুতি ডক্টর ইউনূস দিয়ে আসছেন সেই ক্ষমতায় বসার আগ থেকেই সেটি কার্যত হতে যাচ্ছে এখন। এর মাঝে বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে এই করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসার কথা বলেছিল, কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানের বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই মার্কিন যুদ্ধ বিমান এবং সামরিক সদস্যদের বাংলাদেশে অবতরণ নিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের তো বটেই, চীন এবং ভারত এই প্রশিক্ষণের নামে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান, তাও আবার সুপার হারকিউলিস ভর্তি করে সেনা সদস্যদের প্রবেশ খুব ভালো চোখে দেখছে না, দেখা স্বাভাবিক নয়। দেশগুলির পত্রপত্রিকায় খুব গুরুত্ব দিয়ে বিষয়টি আলোচিত হয়েছে এবং স্পষ্টভাবে এই ঘটনায় দেশগুলির সরকারের উদ্বিগ্ন হওয়া যে স্বাভাবিক সেটা উল্লেখ করেছে, প্রশ্ন তুলেছে যে কেন তারা উদ্বিগ্ন হবে না। জানা গেছে দিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয় নিয়ে, যেখানে 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। চীন বিষয়টিকে কিভাবে দেখছে সেটা স্পষ্ট আমরা সরকারি ভাষ্য না পেলেও আঁচ করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক বিরোধের কালে, যখন ভয়াবহ শুল্ক যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, তখন একেবারে ঘরের কোণে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান এবং সেনাবাহিনীর সদস্যদের আগমন তাদের তো ভালো লাগার কোনো কথা নয়, বা এটা ভালো লাগার মতো কোনো বিষয় নয় চীনের জন্য। বিশেষ করে আমেরিকার নজর যখন মিয়ানমারের বিরোধপূর্ণ অঞ্চলের রেয়ার আর্থ কিংবা বিরল খনিজ পদার্থের দিকে, যে বিরল খনিজ পদার্থ দিয়ে ল্যাপটপ, হাতের মোবাইল ফোন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র তৈরি হয়। এতদিন এই বিরল খনিজের একক খরিদ্দার কে ছিল জানেন? চীন ছিল, এবং তারা মিয়ানমারের এসব দখলীকৃত অঞ্চলে বিদ্রোহীদের কাছ থেকে এই খনিজ কিনে তাদের কাজে লাগাচ্ছিল এবং খুব কম মূল্যেই চীন এটা পাচ্ছিল। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা অ্যাক্টে এমন কথাও অন্তর্ভুক্ত করেছে যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও মিয়ানমার এবং অত্র অঞ্চলে বা মিয়ানমারের ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি নিশ্চিত করা হবে। আর এরপরে যদি সত্যি সত্যি ভারত এবং চীনের একেবারে বুকের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের কোনায় সামরিক মহড়ার নামে শয়ে শয়ে মার্কিন সেনা এসে নামে সুপার হারকিউলিস বিমান থেকে, যে বিমানে যে কোনো ভারী অস্ত্র বহন করা যায়, তখন দেশগুলির উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ আছে? আপনি উদ্বিগ্ন হতেন না আপনি যদি ভারতীয় হতেন কিংবা আপনি যদি চীনা নাগরিক হতেন? শেখ হাসিনা নিশ্চিতভাবেই বাংলাদেশকে এই আন্তর্জাতিক শক্তিগুলির শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠতে দিতে চাননি, এবং এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কুপ্রস্তাবে রাজি হননি শেখ হাসিনা। বাংলাদেশকে কোন পরাশক্তির হাতে তিনি তুলে দিতে চাননি বা দেননি, যার ফল তিনি ভোগ করছেন। এখন দেখুন শেখ হাসিনার কথা কিভাবে বর্ণে বর্ণে ফলে গেছে, প্রতিটি কথাই যে একদম অক্ষরে অক্ষরে সত্যি ছিল। এখন তার পরম শত্রুও সেটা স্বীকার করবেন, কি করবেন না? না করলেও কিছু এসে যায় না। বাংলাদেশকে এরই মধ্যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলাধুলার জায়গা করে তুলেছেন। না, এই খেলা ডান্ডাগুলির খেলা কিংবা গোল্লাছুট বা দাঁড়িয়াবান্ধা খেলা নয়। এই খেলায়
C-130J সুপার হারকিউলিস বিমান লাগে। দুঃখের কথা কি জানেন, এই C-130J সুপার হারকিউলিস বিমানে করেই বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনাকে গিয়ে দিল্লি রেখে এসেছে এবং তারপর বাংলাদেশকে তুলে দিচ্ছে আমেরিকার হাতে। ভালো তো? ভালো না? খুবই ভালো কথা। বাংলাদেশ এখন অফিসিয়ালি মার্কিন ঘাঁটি হচ্ছে, যেমনটি একসময় আফগানিস্তান হয়েছিল। এখন যেমন কাতার, বাহরাইন এই ঘাঁটি আছে, তেমনি বাংলাদেশেও আছে। কিন্তু এর মূল্য তো বাংলাদেশকে দিতে হবে। কি মূল্য দিতে হবে, বা এই ঘাঁটি থেকে বাংলাদেশ উপকৃত হবে না উপকৃত হবে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজ শুধু এই তথ্যটাই জানালাম, এবং আপনারা ইতিমধ্যে জানেন এটা নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু শেখ হাসিনা যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ভদ্রমহিলা আসলে বাংলাদেশকে ভালোই বাসতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, লন্ডন শহরে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করে যাচ্ছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে লন্ডন থেকেই মূলত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে। এর কারণ আপনারা জানেন যে সেই স্বাধীনতা যুদ্ধের পর যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করলেন, তখন তিনি সবার আগে লন্ডন গিয়েছিলেন এবং দেশের বাইরে প্রবাসী সরকার যে তৎপরতা চালিয়েছিল 1971 সনে, তার মূল ঘাঁটি ছিল মূলত লন্ডনে। কাগজে কলমে দিল্লিতে বা কলকাতাতে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল, সেই তৎপরতা এশিয়া সাবকন্টিনেন্ট, আমাদের পাক ভারত উপমহাদেশে সীমাবদ্ধ ছিল। কিন্তু পশ্চিমা দুনিয়াতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে জনমত গঠন এবং পশ্চিমা শক্তি, সেখানকার কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, তাদেরকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসটি এবং পুরো মুক্তিযুদ্ধের বিশ্ব জনমতটি বাংলাদেশের পক্ষে আনার জন্য একেবারে সেন্ট্রাল অফিস হিসেবে, মুক্তিযোদ্ধাদের সেন্ট্রাল অফিস হিসেবে যে কাজটি করেছে, সেটা হলো প্রবাসী সরকার লন্ডনের অফিস ইন 1971। আপনারা জানেন যে 1971 সনে যে বিখ্যাত রমারলা সারা ইউরোপে তার দার্শনিকতা, তার লেখক সত্তা, ফ্রেঞ্চ উপন্যাসিক, দার্শনিক, কবি, যেভাবেই বলেন না কেন, তার মতো মানুষ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নিয়ে যে মুভমেন্ট তিনি করেছেন ইউরোপে, এই প্রবাসী মানে লন্ডন সরকারে যারা কর্তা ব্যক্তি ছিলেন, তার মধ্যে প্রধানতম আবু সাইদ চৌধুরী। এখন আওয়ামী লীগের জামানাতে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবুল হাসান চৌধুরী, তার বাবা। তো আবু সাইদ চৌধুরী পরবর্তীতে বাংলাদেশে তিনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তো তার নেতৃত্বে একটা বিরাট বুদ্ধিজীবী গ্রুপ, মুক্তিযুদ্ধর পক্ষের আমলা কামলা সবাই মিলে লন্ডনে যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন 1971 সনে, তার ফলে পুরো ব্রিটিশ কমিউনিটি, ব্রিটিশ সরকার সেখানে মুক্তিযুদ্ধের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি কতটা তারা যাকে বলা হয় শ্রদ্ধা পোষণ করতেন এবং কতটা আনুগত্য দেখাতেন এবং কতটা প্রেম ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে, তার প্রমাণ হলো বঙ্গবন্ধু যখন ইংল্যান্ডে গেলেন, তখন তো তিনি কেউ না, হিজ নোবডি, কারাগার থেকে বের হলেন, প্রবাসী সরকারের একজন প্রেসিডেন্ট। তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে এলেন এবং নিজে গাড়ির দরজা খুলে দিলেন এবং নিজে গাড়ির দরজা বন্ধ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বোঝার চেষ্টা করুন যে ওখানে লন্ডনে প্রচারটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সকল প্রোটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে এসে একজন জাতীয় নেতাকে রিসিভ করেছেন। আচ্ছা, আপনি দেখুন তো যে নেলসন ম্যান্ডেলা যখন নেতা ছিলেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্য কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী কি এয়ারপোর্টে গেছেন? যাননি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, প্রাণান্ত চেষ্টা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, দেখাই করতে পারেননি। আচ্ছা, বঙ্গবন্ধুর কন্যা তিনিও তো গেছেন, তাকে রিসিভ করার জন্য তো কখনো তো আসেনি। এরশাদ সাহেব গেছেন, মানে বাংলাদেশের যেই যান না কেন, নরেন্দ্র মোদী গেছেন, পুরো ব্রিটিশ প্রধানমন্ত্রী এয়ারপোর্টে আসছেন তাকে রিসিভ করার জন্য, আসেনি। কিন্তু বঙ্গবন্ধুর জন্য কেন এসেছেন? এর কারণ হলো ওই লন্ডন থেকে এরকম একটা ভাইব তোলা হয়েছিল বঙ্গবন্ধুর সম্পর্কে
যে এই পৃথিবীতে মুক্তি সংগ্রামে তার মতো অবিসংবাদিত নেতা আর নেই। তো ওই কারণে পুরো ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ সরকার, ব্রিটিশ জুডিশিয়ারি, ব্রিটিশ সিভিল সোসাইটি বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ট্যাচু তৈরি করেছিল, সেই স্ট্যাচুকে সম্মান জানানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আপনার এয়ারপোর্টে যেতে হয়েছে। এটা হলো ওই ব্রিটিশ গণতন্ত্র। তো এখন এই ব্রিটেনে থেকে কিন্তু জামাত, আজকের যে জামাত, তার যে গ্রুমিং, এটা এই ব্রিটেন থেকে হয়েছে। এবং আপনারা জানেন যে ব্রিটেনের যেখানে যান শুধু জামাত, জামাত আর জামাত। এরপর তারেক রহমান সাহেব সেখানে আছেন। এর আগে সেখানে ভারতের যাকে বলা হয় না, ভারতে তো সবাই সেখানে পড়াশোনা করেছেন। পণ্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, তারা সবাই ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তার ছেলেরা প্রিয়াঙ্কা, তারপর রাহুল, তারাও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তো ওই জায়গায় ইমরান খানের একই অবস্থা, বেনজির ভুট্টোর একই অবস্থা। আবার তাদের বিপদের সময় বেনজির ভুট্টো, তার স্বামী আসিফ আলী জারদারি, তারা ইংল্যান্ডে ছিলেন। তো ইংল্যান্ড মানে লন্ডন, এই শহরটি আমাদের রাজনীতির যে যাকে বলা হয় চাবিকাঠি, এটা বহুদিন ধরে মানে সেই কি বলবো, যখন ব্রিটিশরা সে রবার্ট ক্লাইভের জামানা থেকে, তখন থেকে এই পাক ভারতের চাবিকাঠি রূপে ইংল্যান্ড কাজ করছে এবং এখনো পর্যন্ত আছে। তো আওয়ামী লীগ ওখানে বিএনপির দ্বারা বহুবার অপদস্থ হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। এবং ওখানকার যে জনমতটা যেহেতু ব্রিটিশ জনমত, তার সঙ্গে সঙ্গে আবার যাকে বলা হয় বাংলাদেশে আছেন, তারা সবসময় একটা এস্টাবলিশমেন্ট বিরোধী থাকে। তো সেই এস্টাবলিশমেন্ট বিরোধী থাকার কারণে ওখানে এখন যারা আওয়ামী লীগে আছেন তারা তুলনামূলকভাবে বিএনপির চাইতে, জামাতের চাইতে অনেক ভালো অবস্থানে আছে। এখন যে কাজটি আওয়ামী লীগ করতে পারছে, সেই কাজটি চাইলেও জামাত করতে পারবে না, বিকজ ওই ব্রিটিশ জনমত এবং ওখানকার যে এনভায়রনমেন্টটা ওইভাবে কাজ করে না। তো সেই দিক থেকে এই গত এক বছরে আওয়ামী লীগ ওখানে যে সকল অঘটন ঘটিয়েছে, এরকম অঘটন আসলে ইতিপূর্বে বিএনপি ঘটাতে পারেনি, জামাতে ঘটাতে পারেনি গত এক বছর, এবং এটা ক্রমশ বাড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা যে নজিরবিহীন আচরণ করেছে, দেশের জন্য খুবই লজ্জাকর। কিন্তু তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এটা নিয়ে ভীষণ খুশি যে তারা বাপের বেটার মতো একটা কাজ করতে পেরেছে সিরিয়াসলি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে ধরেন সুইজারল্যান্ডে যে কাজ করেছে আসিফ নজরুলের বিরুদ্ধে, এটাও আওয়ামী লীগের একটা বিরাট ক্রেডিট। আমেরিকাতে যে কয়বার ইউনূস সাহেব গেছেন, তার উপদেষ্টারা গেছেন, মোটামুটি সবাই অপদস্থ হয়ে আসছেন। কিন্তু যা কিছু হয়েছে আমেরিকাতে বা অন্য দেশে, তার চেয়ে শত শত গুণ বেশি ওয়েল অর্গানাইজড ওয়েতে ইংল্যান্ডে বসে আওয়ামী লীগ যা শুরু করেছে, এটা বর্তমান যারা সরকার আছেন তাদের জন্য এবং আগামীতে যে সরকার আসবে তাদের জন্য একটা, আমি মনে করি, রেড সিগন্যাল। এই গত কয়েকদিন আগের ঘটনা, যেখানে প্রথম সেই ডিম দিয়ে একেবারে ডিমময় করে দেওয়া হলো উপদেষ্টা মাহফুজের গাড়িকে। সরকার অবশ্য বলছে যে ওই গাড়িতে মাহফুজ ছিল না, কিন্তু আরো অপমান যে যদি ওই গাড়িতে থাকতো তাহলে কি হতো। কিন্তু যে গাড়িতে থাকতো তাহলে তারা দুটো অন্যায় করেছে, যে এটা সরাসরি তারা মোকাবেলা না করে তারা কৌশল অবলম্বন করেছে, সামনে একটা মাহফুজের, এই গাড়িতে মাহফুজ যাচ্ছে এরকম একটা ভাইব তুলে, অথবা মাহফুজের একটা মূর্তি সেখানে বসিয়ে বা মাহফুজের মতো দেখতে এরকম একজন লোককে মেকআপ টেকআপ করে ভিতরে বসিয়ে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। আর অন্য রোড দিয়ে বা পিছনের দরজা দিয়ে বা রাতে, গভীর রাতে মাহফুজকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। এটা তো আসলে ওই গাড়ির মধ্যে মাহফুজ থেকে ডিম খেয়েছে, তার সাথে আরো বেশি জঘন্য, আরো বেশি অবমাননাকর। এই কাজটি কেন সরকারিভাবে করছে বা বলছে, এটা আমার মাথায় আসছে না। আবার এখন এই যে যেটা শুনলাম যে ট্রাফালগার স্কোয়ার রয়েছে লন্ডনের খুব বিখ্যাত একটি পলিটিক্যাল যে জায়গা, হাইড পার্ক এবং ট্রাফালগার স্কোয়ার। তো এখানে আওয়ামী লীগ নজিরবিহীন একটা সমাবেশ করেছে। কেউ বলে 10,000, কেউ বলে আরো বেশি, কেউ বলে আরো কম, কিন্তু বিশাল একটা সমাবেশ হয়েছে এই বর্তমান সরকারের বিরুদ্ধে। এবং সেখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে বাংলাদেশে গণতন্ত্র নেই,
স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার নষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই, এখানে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে ইত্যাদি নানা রকম অভিযোগ। এবং আগে যেটা আমি বলেছি যে এই লন্ডনের মাটিটি এত উর্বর এবং এখানে বসে যে কোনো একটা কাজ করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রিত মিডিয়াতে সেটা যেভাবেই রাখি না কেন বিশ্ব মিডিয়াতে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। আমাদের সামাজিক মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু বিশ্ব মিডিয়াতে এটা লিড নিউজ হয়ে গেছে। এবং এটা বিভিন্ন নীতি নির্ধারণী যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, এরপরে IMF রয়েছে, বিশ্ব ব্যাংক রয়েছে, তারপর যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, যে সকল বিনিয়োগ প্রতিষ্ঠান রয়েছে, যে সকল ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান রয়েছে, যারা বাংলাদেশকে ইভ্যালুয়েট করে, তাদের কাছে এই যে আওয়ামী লীগের এই বিশাল সমাবেশটি নিঃসন্দেহে একটা মানে বাংলাদেশের জন্য খারাপ বার্তা বহন করবে। এই বিষয়গুলো নানাভাবে কিন্তু সমাধান করা যেত।